শুধু একবার ভাবুন, আর কয়েক ঘন্টার মধ্যেই হয়তো মানব সভ্যতা আর পৃথিবী সম্পূর্ণ শেষ হয়ে যাবে। কিন্তু এই ধ্বংসের মাঝেও একজন নারীকে জোর করে বাঁচিয়ে রাখা হয়েছে, কারণ পৃথিবী ধ্বংস হয়ে গেলেও নতুন করে মানুষ তৈরি করার শেষ চাবিকাঠি শুধু তার কাছেই আছে। এখন একবার ভাবুন, যদি এমন একটি রোবট তৈরি করা হয় যার কাছে মানুষের মতো অনুভূতি আছে, মানুষের মতো শরীর আছে, এমনকি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাও আছে। আজকের গল্পটি ঠিক এই রহস্যেরই উত্তর দেয়। গল্পের শুরুতেই একটি শহরে সকাল থেকে অদ্ভুত এক বৃষ্টি শুরু হয়। প্রথমে সবাই এটাকে সাধারণ বৃষ্টি ভেবেছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুরো শহর পানির নিচে ডুবে যেতে শুরু করে। একজন সিঙ্গেল মাদার আনা নিজের ছোট ছেলেকে নিয়ে এই বন্যার মাঝেই বাঁচার চেষ্টা করছে। তখনও সে জানে না এটা কোনো সাধারণ প্রাকৃতিক দুর্যোগ না, এটাই পৃথিবীর শেষ দিনের শুরু। বৃষ্টির শব্দে শহর ডুবে যাচ্ছিল। 3 তলার ছোট ফ্ল্যাটে আনা ছেলেকে নিয়ে স্বাভাবিক একটা সকাল শুরু করতে চেয়েছিল, কিন্তু অল্প সময়ের মধ্যেই সবকিছু বদলে যেতে থাকে। জানালা দিয়ে বাইরে তাকালেই বোঝা যাচ্ছিল বৃষ্টি স্বাভাবিক না, পানি থামার কোনো লক্ষণ নেই। ছোট্ট জাইন পানি দেখে খুশি হয়ে যায়। সে সুইমিং করার জন্য মায়ের কাছে জেদ করতে থাকে। আনা তাকে শান্ত করার চেষ্টা করে আর রান্নাঘরে নাস্তা বানাতে যায়। কিছুক্ষণ পর তার চোখে পড়ে অদ্ভুত কিছু। রান্নাঘরের মেঝে ভিজে গেছে। প্রথমে ভাবে কোথাও পানি পড়ছে, কিন্তু ভালো করে তাকাতেই বুঝতে পারে মেঝের নিচ থেকেই পানি উঠছে। সে দ্রুত জানালার দিকে তাকায়। বাইরে থেকে পানি ঢুকছে, জানালার ফাঁক দিয়েও ভেতরে আসছে। সে থেমে যায়, কারণ তারা 3 তলায় থাকে। এত উপরে পানি ওঠা স্বাভাবিক না। ঠিক তখনই বিল্ডিংয়ের মাইক থেকে জরুরি ঘোষণা আসে। পানি ইতিমধ্যে 3 তলা পর্যন্ত উঠে গেছে। সবাইকে দ্রুত উপরের ফ্লোরে যেতে বলা হয়। বিদ্যুৎ নেই, লিফট বন্ধ, সিঁড়ি ব্যবহার করে উঠতে হবে। এই ঘোষণা শুনে আনার ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে বুঝতে পারে সময় খুব কম। দ্রুত দরকারি জিনিস ব্যাগে ভরতে শুরু করে। ডকুমেন্ট, কাপড়, প্রয়োজনীয় জিনিস সব গুছিয়ে নেয়। কিন্তু এই ভয়াবহ অবস্থার মাঝেও জাইন পানি দেখে মজা পাচ্ছিল। সে বারবার সুইমিং করতে চাইছিল। চারদিকে বাড়তে থাকা পানি আর চাপ আনাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। এক পর্যায়ে সে রেগে গিয়ে জাইনকে জোরে বকা দেয়। বাচ্চাটা চুপ হয়ে যায়। তবুও পরিস্থিতির ভয় সে তখনও বুঝতে পারেনি। আনা ব্যাগ গোছাতে ব্যস্ত ছিল। ঠিক তখন তার ফোনে কল আসে। স্ক্রিনে অচেনা নম্বর। সে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে, তারপর কল রিসিভ করে। ওপাশ থেকে এক শান্ত কণ্ঠ শোনা যায়। আপনি কি ডারউইন কোম্পানির ম্যানেজার আনা? আপনাদের ফ্লোরে কি পানি ঢুকে গেছে? এই প্রশ্ন শুনে আনা থেমে যায়, কারণ সে বুঝতে পারে সমস্যা শুধু তার বিল্ডিংয়ের ভেতর না, বাইরে কোথাও আরো বড় কিছু শুরু হয়ে গেছে। আনা আর 1 সেকেন্ডও নষ্ট করে না। জাইনের জরুরি ওষুধগুলো হাতে নিয়ে সে তাকে ডাকতে শুরু করে, কিন্তু ঘরের ভেতর তাকিয়ে দেখে জাইন কোথাও নেই। মুহূর্তেই তার বুক কেঁপে ওঠে। আসলে জাইন যখনই বকা খায় বা মন খারাপ হয়, তখন সে আলমারির ভেতরে গিয়ে লুকিয়ে থাকে। এই অভ্যাসটা আনা খুব ভালো করেই জানত। সে দেরি না করে আলমারির দরজা খুলে ফেলে। ভেতরে তাকাতেই জাইনকে গুটিসুটি মেরে বসে থাকতে দেখে। আনা নরম গলায় তাকে ডাকে, ধীরে ধীরে বোঝায় এখন রাগ করার সময় না। তারপর তাকে আদর করে বাইরে নিয়ে আসে। কিন্তু বাইরে বের হতেই তাদের সামনে যে দৃশ্যটা আসে সেটা কোনোভাবেই স্বাভাবিক না। চারদিকে শুধু পানি। পানি যেন এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। মনে হচ্ছিল এই পুরো জায়গাটাকে গিলে ফেলবে। করিডোর দিয়ে তীব্র স্রোতে পানি ঢুকছিল। মানুষজন এদিক ওদিক দৌড়াচ্ছিল, কেউ সিঁড়ির দিকে ছুটছে, কেউ ভয়ে চিৎকার করছে। এই পরিস্থিতিতে স্থির থাকা কঠিন ছিল। তবুও আনা নিজেকে ধরে রাখে। সে দ্রুত জাইনকে কাঁধে তুলে নেয়। তারপর সিঁড়ির দিকে এগোতে শুরু করে। কিন্তু সিঁড়ির কাছে পৌঁছতেই নতুন সমস্যার মুখে পড়ে। সেখানে মানুষের বড় লাইন। সবাই উপরের তলায় উঠতে অপেক্ষা করছে। কেউ কাউকে জায়গা দিচ্ছে না। সবাই শুধু বাঁচতে চাইছে। আনা বুঝে যায় এই লাইনে দাঁড়ালে তারা বাঁচবে না। পানির স্রোত প্রতি সেকেন্ডে বাড়ছে। কয়েক মিনিটের মধ্যেই এই ফ্লোর ডুবে যাবে। এখন তাকে অন্য রাস্তা খুঁজতে হবে। ঠিক তখনই তার মনে পড়ে এই বিল্ডিংয়ে আরেকটা এক্সিট সিঁড়ি আছে, যেটা খুব কম মানুষ ব্যবহার করে। হয়তো ওদিকটা এখনো ফাঁকা। এক মুহূর্ত দেরি না করে সে সেই দিকেই এগোতে শুরু করে। পানি ক্রমেই বাড়ছিল। করিডোর দিয়ে হাঁটা কঠিন হয়ে যাচ্ছিল। কোথাও ঢেউ এত জোরে আঘাত করছিল যে মানুষ দাঁড়িয়ে থাকতে পারছিল না। অনেকে ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যাচ্ছিল। কেউ উঠতে না উঠতেই স্রোতে ভেসে যাচ্ছিল। এই দৃশ্য যে কাউকে ভয়ে থামিয়ে দেবে। আর জাইন তো ছোট বাচ্চা। সে ভয় পেয়ে মায়ের গলা জড়িয়ে ধরে। আনা বুঝতে পারে সে যদি ভেঙে পড়ে জাইনও ভেঙে যাবে। তাই সে নিজেকে শান্ত রাখে। জাইনকে সাহস দিতে শুরু করে। পানির ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে সে তাকে গল্প শোনায়। কখনো বলে ওরা একটা গেম খেলছে, কখনো বলে ওরা একটা মিশনে আছে। জাইনের মন অন্যদিকে রাখতে সে হালকা হাসে। ভয় কমানোর জন্য ছোট ছোট খেলার কথাও বলে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও সে শুধু একটা কাজ করছিল, জাইন যেন ভয় না পায়। কিন্তু সামনে যেতেই আনা থমকে যায়। সামনের সিঁড়ির রাস্তা পুরোপুরি বন্ধ। পুরনো ফার্নিচার, ভাঙা টেবিল, চেয়ার আর নানা রকম জিনিসপত্র ফেলে রাখা হয়েছে সেখানে। দেখে মনে হচ্ছে কেউ আগে থেকেই এই পথটা বন্ধ করে রেখেছে। মেইন সিঁড়ি দিয়ে এখন ফিরে যাওয়াও সম্ভব না। সেখানে ইতোমধ্যেই প্রচণ্ড ভিড় আর বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে। সে জাইনকে শক্ত করে ধরে কোনো মতে ওই বন্ধ সিঁড়ির পাশ দিয়ে ছোট একটা ফাঁক খুঁজে নেয় থাকে। অবশেষে
অনেক কষ্টে তারা ওপরের এক ফ্লোরে পৌঁছে যায়। ওপরে উঠতেই আনা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, অন্তত এই ফ্লোর এখনো পুরোপুরি পানিতে ডুবে যায়নি। কিন্তু ঠিক তখনই হঠাৎ সে শুনতে পায় কেউ একজন তার নাম ধরে ডাকছে, আনা। শব্দটা ভেসে আসে অন্য কোনো ফ্লোর থেকে। সে থেমে যায়, চারদিকে তাকায়। এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও কেউ তার নাম জানে, বিষয়টা অস্বাভাবিক লাগছিল। এটা কি সত্যিই কোনো মানুষ নাকি অন্য কিছু? আনা পেছনে ঘুরতেই বুঝতে পারে জাইন ওখানে নেই। 1 সেকেন্ড আগেও যে বাচ্চাটা তার হাত ধরেছিল সে হঠাৎ করেই উধাও। মুহূর্তের মধ্যেই আনার মাথা যেন কাজ করা বন্ধ করে দেয়। চারদিকে শুধু পানি আর মানুষের চিৎকার। কেউ দৌড়াচ্ছে, কেউ সাহায্য চাইছে, কেউ আবার পানির স্রোতে ভেসে যাচ্ছে। এই বিশৃঙ্খলার মাঝে নিজের ছেলেকে খুঁজে না পেয়ে আনা ভেতর থেকে ভেঙে পড়ে। তবুও সে থামে না। সে পাগলের মতো এদিক ওদিক দৌড়াতে থাকে, প্রতিটা মুখের দিকে তাকায়, প্রতিটা কোণায় খোঁজে জাইন জাইন। তার গলা ভেঙে যেতে থাকে, কিন্তু এত কোলাহলের মধ্যে তার ডাক কেউ শুনতেই পায় না। খুঁজতে খুঁজতে সে হঠাৎ একটা খোলা ফ্ল্যাটের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই সে থমকে যায়, তার চোখ চলে যায় জানালার দিকে। আর তারপর সামনে যে দৃশ্যটা দেখা যাচ্ছিল সেটা স্বাভাবিক ছিল না। দূরে বিশাল একটা পানির দেওয়াল তৈরি হয়েছে, একটা পাহাড়ের মতো উঁচু ঢেউ। ঢেউটা সরাসরি তাদের বিল্ডিংয়ের দিকেই এগিয়ে আসছে। পরের মুহূর্তেই সেই দানবীয় ঢেউ বিল্ডিংয়ের সজোরে আছড়ে পড়ে। একটা প্রচণ্ড শব্দ হয়, তারপর সবকিছু অন্ধকার। পানির ভয়ঙ্কর ধাক্কায় পুরো বিল্ডিং কেঁপে ওঠে। আনা নিজেও পানির নিচে ডুবে যায়। চারদিকে শুধু অন্ধকার আর চাপ। তবুও সে তার ছেলেকে খোঁজা থামায় না। শ্বাস ধরে রেখে পানির নিচেই সাঁতার কাটতে থাকে, এক কোণা থেকে অন্য কোণায়, প্রতিটা ঘরের ভেতর, প্রতিটা করিডর। সে একটানা জাইনকে খুঁজতে থাকে। ওই মুহূর্তে তার সামনে একটাই লক্ষ্য ছিল, যেভাবেই হোক জাইনকে খুঁজে পাওয়া। শ্বাস ফুরিয়ে আসছিল, শরীর দুর্বল হয়ে যাচ্ছিল, তবুও সে থামেনি। অনেকক্ষণ খোঁজার পর অবশেষে সে জাইনকে খুঁজে পায়। একটা ভাঙা আসবাবের পাশে ভেসেছিল সে, কিন্তু ছোট্ট জাইন তখন অচেতন। পানির নিচে এতক্ষণ থাকার পর তার শরীর নিস্তেজ হয়ে গেছে। আনার বুকটা ধক করে ওঠে। সে দ্রুত ছেলেকে জড়িয়ে ধরে ওপরের দিকে ভেসে ওঠার চেষ্টা করে, কিন্তু সমস্যা হলো যে দরজা দিয়ে বের হওয়া সম্ভব সেটা ভেতর থেকে খুলছে না। সে যতই চাপ দেয়, যতই টানে, দরজাটা 1 ইঞ্চিও নড়ে না। পানি আবার দ্রুত বাড়ছে, সময় খুব কম। এখন আনার সামনে একটাই প্রশ্ন, এই বন্ধ জায়গা থেকে সে কিভাবে নিজের অজ্ঞান ছেলেকে নিয়ে বের হবে? তার মনে হচ্ছিল হয়তো এখানেই সব শেষ হয়ে যাবে। ঠিক তখনই একজন লোক এসে তাদের দুজনকে টেনে ওপরে তুলে নেয়। ওপরে ওঠার পর সে দ্রুত জেইনের বুকে আর পেটে চাপ দিতে শুরু করে। কয়েকবার চাপ দেওয়ার পর ধীরে ধীরে তার জ্ঞান ফিরে আসে। জেইন ভয় পেয়ে গিয়েছিল। চোখ খুলেই মাকে দেখে সে কাঁদতে শুরু করে। আনা তাকে জড়িয়ে ধরে রাখে। এদিকে লোকটি একটা ডিভাইস বের করে ভিডিও কলের মাধ্যমে রিপোর্ট পাঠায়। সে জানায় যে আনা এবং তার ছেলেকে নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই পর্যন্ত দেখে স্বাভাবিকভাবেই মনে হতে পারে এত মানুষের ভিড়ের মধ্যে সে শুধু আনাকেই কেন উদ্ধার করতে এলো। বিষয়টা তখনও পরিষ্কার ছিল না। আনা কিছুটা সামলে উঠতেই লোকটার পরিচয় জানতে চায়। তখন সে জানায় তাকে ডারউইন কোম্পানি পাঠিয়েছে। সে ওই কোম্পানির সিকিউরিটি টিমের সদস্য। তার নাম হিজো। এরপর হিজো যখন তাদের নিয়ে আরো ওপরে উঠছিল, আনা তাকে একটি প্রশ্ন করে, বাইরের পানি এত নোনতা কেন? আমার তো মনে হচ্ছে এটা কোনো সাধারণ বৃষ্টি না। হিজো কয়েক সেকেন্ড চুপ থাকে, তারপর শান্ত গলায় জানায় বৃষ্টি স্বাভাবিকই ছিল, কিন্তু যে বন্যা তৈরি হয়েছে সেটা সমুদ্রের পানি। সে ব্যাখ্যা করে অ্যান্টার্কটিকায় একটি বিশাল উল্কাপিণ্ড পড়েছে, তার প্রভাবে বিপুল পরিমাণ বরফ গলে গেছে। সেই গলিত বরফ আর সমুদ্রের পানি এখন পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ছে। আনা অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে বিজ্ঞানীরা কি আগে থেকে কিছু জানতো না? হিজো জানায় বিজ্ঞানীরা সবই আগে থেকে জানতো, কিন্তু এই পরিস্থিতি সামাল দেওয়ার মতো কার্যকর কোনো উপায় তাদের হাতে ছিল না। তাই তারা অযথা মানুষকে আগেই কিছু জানিয়ে আতঙ্ক ছড়াতে চায়নি। কিন্তু এখন পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে সবকিছু শেষ হয়ে যাওয়াটা শুধু সময়ের ব্যাপার। হিজো শান্ত গলায় বলে, আজ হয়তো পৃথিবীর শেষ দিন, সবকিছু ধীরে ধীরে শেষ হয়ে যাবে। এই কথা শুনে আনার বুক কেঁপে ওঠে। মাথার ভেতর একের পর এক প্রশ্ন ঘুরতে থাকে। সে থেমে গিয়ে জিজ্ঞেস করে, যদি পৃথিবী সত্যি শেষ হয়ে যায় তাহলে আমরা কোথায় যাচ্ছি? হিজো এবার একটু থেমে তার দিকে তাকায়, তারপর ধীরে ধীরে বলে, আপনি নিজেকে ডারউইন কোম্পানির একজন সাধারণ ম্যানেজার ভাবলেও আপনি মোটেও সাধারণ কেউ নন। এই কথা শুনে আনা অবাক হয়ে যায়। হিজো বলতে থাকে, ডারউইন কোম্পানিতে যে এআই এর জন্য ইমোশন ইঞ্জিন তৈরি করা হয় সেটা পৃথিবীতে খুব কম মানুষ বানাতে পারে, আর সেই তালিকায় আছে শুধু আপনি আর আপনার বস। কিন্তু সমস্যা হলো আজ সকাল থেকেই আপনার বস আর তার মেয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভবত তারা ইতিমধ্যেই এই বন্যার পানিতে তলিয়ে গেছে। তাই এখন পুরো প্রজেক্টের জন্য একমাত্র ভরসা শুধু আপনি। আনা চুপ করে শুনছিল। হিজো আরো জানায়, ডারউইন কোম্পানি অনেক আগে থেকেই এমন একটা পরিকল্পনা তৈরি করেছিল, যদি কোনো কারণে পৃথিবীর মানুষ একদিন পুরোপুরি শেষ হয়ে যায়, তারা ল্যাবরেটরিতে মানুষের মতো দেখতে নতুন শরীর তৈরি করে রেখেছে। কিন্তু ওই শরীরগুলো এখনো শুধু খালি খোলস, কারণ ওদের মধ্যে আবেগ নেই, অনুভূতি নেই। ওগুলোকে সত্যিকারের মানুষ বানাতে হলে দরকার একটা ইমোশন ইঞ্জিন, আর সেই ইঞ্জিন তৈরি করতে পারে শুধু আনা। হিজো সরাসরি বলে, আজ যদি পৃথিবীর সব মানুষ শেষও হয়ে যায়, তবুও ভবিষ্যতে নতুন করে মানুষ বসতি গড়ার একটা সুযোগ থাকবে, আর সেই সুযোগটা তৈরি করতে আমাদের আপনাকে দরকার। এই কারণেই বিল্ডিং এর ছাদে একটা হেলিকপ্টার পাঠানো হয়েছে, যা আনাকে নিয়ে যাবে সেই ল্যাবরেটরিতে। সবকিছু শুনে আনা কয়েক সেকেন্ড চুপ হয়ে থাকে। মাথার ভেতর যেন সবকিছু ঘুরছিল। এত বড়
বড় দায়িত্ব, এত বড় সিদ্ধান্ত, কিন্তু এখন থামার কোনো সময় নেই। চারদিকে পানি আর মৃত্যু, এখন সামনে এগোনো ছাড়া অন্য কোনো পথ নেই। এইসব চিন্তার মাঝেই তারা ধীরে ধীরে আরও কয়েকতলা উপরে উঠতে থাকে। এই পরিস্থিতিতেও একটা বাচ্চার স্বাভাবিক চাহিদা থেমে থাকে না। হিজো বিষয়টা বুঝে তাদের পাশের একটা ফ্ল্যাটে নিয়ে যায়। ফ্ল্যাটটা তখন প্রায় খালি, চারদিকে পানির শব্দ আর অদ্ভুত নীরবতা। জাইন ভেতরে গেলে আনা আর হিজো কয়েক সেকেন্ডের জন্য একা হয়ে যায়। এই সুযোগে আনা হিজোর ফোনটা নিয়ে তার মাকে কল দেয়। লাইন ধরতেই ওপাশ থেকে তার মায়ের কণ্ঠ ভেসে আসে, শান্ত কিন্তু ভারী। তিনি বলেন, তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো, এখন আর আমাদের কথা ভেবো না, নিজের আর নিজের ছেলের খেয়াল রেখো। এই কথা শুনে আনার চোখ ভিজে ওঠে। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই ফোনের ওপাশ থেকে হঠাৎ একটা বিশাল ঢেউয়ের প্রচণ্ড শব্দ ভেসে আসে, তারপর লাইন কেটে যায়। আনা খুব দ্রুতই বুঝে যায় এই মুহূর্তেই সে তার বাবা মাকে চিরদিনের জন্য হারিয়েছে। বুকের ভেতর যেন সবকিছু ভেঙে পড়ছিল, তবুও সে নিজেকে জোর করে সামলে নেয়, কারণ এখন ভেঙে পড়ার সময় না। এখন সে শুধু একজন মেয়ে না, একজন মা, যে নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য পুরো পৃথিবীর সাথে লড়ছে। ঠিক তখনই আনা আর হিজো খেয়াল করে ফ্ল্যাটের ভেতর গ্যাস পাইপ লিক করছে। গন্ধটা ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ছিল, মানে যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে। নতুন বিপদ বুঝে আনা এক মুহূর্তেও দেরি করে না। সে জাইনকে কোলে তুলে নেয় আর তিনজন দ্রুত ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। কিন্তু বাইরে বেরিয়েই তারা বুঝতে পারে ভেতরের বিপদটা কিছুই না। বাইরে যে ধ্বংসলীলা চলছে সেটা কল্পনারও বাইরে। চারদিকে শুধু পানি আর পানি। বিল্ডিংয়ের নিচের ফ্লোরগুলো পুরো ডুবে গেছে। মানুষ যান বাঁচাতে ছুটছে, কেউ সাঁতরে বাঁচার চেষ্টা করছে, আর কেউ চোখের সামনে ডুবে যাচ্ছে। তার উপর তারা যেদিক দিয়ে এগোতে চাইছিল সেই দিকেই গ্যাস লিকের কারণে একের পর এক বিস্ফোরণ হচ্ছিল। প্রতিটা বিস্ফোরণে পুরো বিল্ডিং কেঁপে উঠছিল। আগুন আর পানির এই ভয়ঙ্কর মিশ্রণ, দৃশ্যটা যেন কোনো দুঃস্বপ্ন। এখন সিঁড়ি দিয়ে ওপরে ওঠা প্রায় অসম্ভব। চারদিকে আগুন, ধোঁয়া আর ভাঙা দেয়াল। আর কোনো রাস্তা না দেখে হিজো সিঁড়ির আশা ছেড়ে দেয়। সে বারান্দার দেয়াল বেয়ে উপরে ওঠার সিদ্ধান্ত নেয়। এটাই এখন একমাত্র পথ। কোনো মতে সে দেয়াল ধরে ধরে উপরে উঠে যায়। তারপর উপর থেকে হাত বাড়িয়ে আনাকে বলে, আপনার ছেলেকে আগে আমার কাছে দিন। এই মুহূর্তে নিজের ছেলেকে বাঁচানোই আনার একমাত্র লক্ষ্য। সে জাইনকে হিজোর দিকে বাড়িয়ে দেয়, কিন্তু জাইন তো একটা ছোট বাচ্চা। চারদিকে আগুন, পানি আর চিৎকার। সে ভয়ে মাকে শক্ত করে জড়িয়ে ধরে। মাকে ছেড়ে অন্য কারো কাছে যেতে চাইছিল না। অনেক কষ্টে, অনেক বোঝানোর পর শেষ পর্যন্ত আনা জাইনকে হিজোর হাতে তুলে দিতে পারে। হিজো জাইনকে ধরে নিরাপদে ওপরে তুলে নেয়। কিন্তু তখনই ঘটে বিপদ। নিজে ওপরে উঠতে গিয়ে আনার পা হঠাৎ পিছলে যায়, আর এক মুহূর্তের মধ্যেই সে সরাসরি নিচের গভীর পানিতে পড়ে যায়। এক সেকেন্ডের জন্যও থামার সুযোগ নেই। ঠান্ডা নোনতা পানি তাকে টেনে নিচে নিতে চাইছিল, কিন্তু আনা হার মানে নেয়। সে মরিয়া হয়ে সাঁতরাতে থাকে। অনেক কষ্টে, অনেক চেষ্টার পর সে একটা ফ্লোরের ভাঙা অংশে পৌঁছায় আর সেখান থেকে উঠে আসে। শরীর ক্লান্ত, নিঃশ্বাস ভারী, তবুও সে আবার ওপরে ওঠার চেষ্টা শুরু করে। ঠিক তখনই হঠাৎ লিফটের দিক থেকে একটা বাচ্চার কান্নার শব্দ ভেসে আসে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও কোনো একটা বাচ্চা সাহায্যের জন্য কাঁদছে। আনা থেমে যায়। সে লিফটের কাছে গিয়ে দেখে লিফটটা আটকে আছে, দরজা বন্ধ, ভেতরে হয়তো কেউ আটকে আছে। এই সময় তার চোখ পড়ে আরেকটা অদ্ভুত দৃশ্যে। দুজন লোক ফ্ল্যাটে ফ্ল্যাটে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা কাউকে বাঁচানোর চেষ্টা করছে না, বরং এই বিশৃঙ্খলার সুযোগে মানুষের ফ্ল্যাট থেকে জিনিসপত্র চুরি করছে। চারদিকে মানুষ মরছে আর এরা চুরি নিয়ে ব্যস্ত। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতেও মানুষের এই রূপ দেখে আনা কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায়। কি অদ্ভুত এই পৃথিবী! এই অদ্ভুত বাস্তবতার মাঝেও আনা লিফটের সামনে দাঁড়িয়ে থাকে। ভেতরে আটকে থাকা বাচ্চাটার কান্না স্পষ্ট শোনা যাচ্ছিল। সে দরজা খুলতে চেষ্টা করে, ধাক্কা দেয়, লোহার ফাঁকে হাত ঢুকিয়ে টানতে থাকে, কিন্তু লিফট নড়ে না। ঠিক তখনই আরেকটা বিশাল ঢেউ বিল্ডিংয়ে আছড়ে পড়ে। পুরো ফ্লোর কেঁপে ওঠে। পানির স্রোত এসে তাকে দেয়ালে ছুঁড়ে ফেলে। লিফটের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার সব চেষ্টা মুহূর্তেই ভেস্তে যায়। আর সেই পানির ধাক্কাতেই তার মাথার ভেতর হঠাৎ একটা পুরনো স্মৃতি ফিরে আসে। অন্ধকার একটা রাত, ভারী বৃষ্টি, রাস্তার ওপর উল্টে থাকা একটা গাড়ি। গাড়িটা পানিতে ডুবে যাচ্ছিল। ভেতরে ছিল জাইন আর তার স্বামী। সেদিনও পানি ছিল। সেদিনও সে মরিয়া হয়ে চেষ্টা করেছিল। সে জাইনকে টেনে বের করতে পেরেছিল, কিন্তু নিজের চোখের সামনে তার স্বামী পানির নিচে হারিয়ে গিয়েছিল। সে তাকে বাঁচাতে পারেনি। আজ আবার একই দৃশ্য, পানি, অন্ধকার আর জাইন বিপদে। এই স্মৃতিটাই তাকে আবার শক্ত করে তোলে। সে দাঁত চেপে উঠে দাঁড়ায়। এবার থামা যাবে না। সে আবার ওপরের ফ্লোরগুলোর দিকে উঠতে শুরু করে। 1 তলা, 2 তলা, ধীরে ধীরে সে 18 তলা পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু তাদের গন্তব্য 30 তলা। শরীর ক্লান্ত, নিঃশ্বাস ভারী, তবুও সে থামে না। ঠিক তখনই সামনে হিজো এসে দাঁড়ায়। তার মুখের ভাব আগের চেয়ে অনেক গম্ভীর। সে বলে, জাইন খুব অসুস্থ হয়ে পড়েছে। এই কথা শুনেই আনার শরীর কেঁপে ওঠে। সে আর কিছু না শুনেই দৌড়ে ছেলের দিকে যায়। জাইন তখন কাঁপছিল, চোখ আধখলা, শরীর দুর্বল। আসলে তার সুগার লেভেল দ্রুত নেমে গেছে। এই পরিস্থিতিতে ঠিকমতো খাবার, ওষুধ কিছুই পাওয়া যায়নি। আর সবচেয়ে বড় সমস্যা হলো, নিজেকে আর ছেলেকে বাঁচানোর চেষ্টায় আনা অনেক আগেই পানির নিচে জাইনের ওষুধ হারিয়ে ফেলেছে। এখন তার মাথা কাজ করছে না। কি করবে, কোথায় যাবে, কিছুই বুঝতে পারছে না। সে জাইনকে কোলে তুলে আবার দৌড়াতে শুরু করে। ঠিক তখনই পেছন থেকে হিজোর কণ্ঠ ভেসে আসে, শান্ত কিন্তু অদ্ভুত। সে বলে, আপনি এত পাগল হচ্ছেন কেন? জাইনকে নিয়ে এত চিন্তা করার কি আছে? আনা থেমে যায়, তার চোখে অবিশ্বাস। হিজো আবার বলে, আপনি তো যখন খুশি জাইনের একটা কপি বানিয়ে নিতে পারেন। ওর সব ইমোশন আপনার কাছে আছে। ওর পুরো ব্রেনের ব্যাকআপও সংরক্ষিত। এখন ওর পেছনে সময় নষ্ট করে আমাদের কোনো লাভ নেই। এই কথা শুনে আনার চোখে আগুন জ্বলে ওঠে। এটা কি বলছে সে? একটা বাচ্চা অসুস্থ হয়ে মরতে বসেছে আর সে বলছে কপি বানানো যাবে। একদিকে নিজের সন্তানের অবস্থা, অন্যদিকে এমন নির্লিপ্ত কথা। রাগে, হতাশায়, অবিশ্বাসে আনা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। সে দৌড়ে একটা খালি ফ্ল্যাটে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে তাড়াহুড়ো করে আশপাশে খুঁজতে থাকে। রান্নাঘর, তাক, ড্রয়ার, যা পায়
সব টেনে বের করে, কোনো মতে কিছু চিনি, কিছু ওষুধের উপাদান আর পানির সাথে মিশিয়ে একটা অস্থায়ী দ্রবণ তৈরি করে। হাত কাঁপছিল কিন্তু সে থামেনি। তারপর সে জাইনের মুখে ধীরে ধীরে সেই ওষুধ ঢালতে শুরু করে। আনা কাপা হাতে বানানো সেই অস্থায়ী ওষুধটা ধীরে ধীরে জাইনের মুখে ঢেলে দেয়। প্রথমে কোনো পরিবর্তন বোঝা যায় না, কয়েক সেকেন্ড। তারপর জাইন কাশে, তার শ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। আনার বুকের ওপর থেকে যেন বিশাল একটা পাথর নেমে যায়। এরপর সে জাইনের ভেজা কাপড় পরিষ্কার করতে থাকে। ঠিক তখনই তার চোখে পড়ে জানালার বাইরে হালকা আলো। সে তাকিয়ে দেখে মেঘের ফাঁক দিয়ে সূর্যের আলো ঝলক দিচ্ছে। চারদিকে এতক্ষণ শুধু অন্ধকার, পানি আর ধ্বংস ছিল। হঠাৎ সেই আলোর ঝলক যেন নতুন এক আশার মতো। আনা উত্তেজিত হয়ে বলে ওঠে, দেখো রোদ উঠেছে, হয়তো সব ঠিক হয়ে যাচ্ছে, হয়তো বিপদ কেটে গেছে, সবকিছু আবার আগের মতো হয়ে যাবে, তাই না? তার চোখে তখন নতুন করে বাঁচার স্বপ্ন। কিন্তু হিজো চুপ থাকে, তার মুখে কোনো আনন্দ নেই। কিছুক্ষণ পর সে ধীরে বলে, আমি তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আনা থেমে তার দিকে তাকায়। হিজো বলে, আমাদের প্ল্যান বদলে গেছে। মহাকাশে যে রিসার্চ সেন্টার আছে ওখানে আপাতত জাইনকে নিয়ে যাওয়া সম্ভব না। এই কথা শুনে আনার মুখের আলো মুহূর্তেই নিভে যায়। সে অবিশ্বাসের চোখে তাকায়। তারপর রাগ আর কষ্ট মিশ্রিত কণ্ঠে বলে, তুমি ইচ্ছে করে এটা লুকিয়েছিলে। তুমি জানতে যদি আমি আগে জানতাম তাহলে কখনোই তোমার সাথে আসতাম না। হিজো কোনো জবাব দেয় না। এর মধ্যে আকাশে সেই আলো আবার ম্লান হয়ে যায়। সূর্য ডুবে যায়, চারদিকে আবার অন্ধকার নেমে আসে। আর ঠিক তখনই তারা দূরে একটা বিশাল পানির দেয়াল দেখতে পায়। আরেকটা দানবীয় ঢেউ। এই ঢেউ আগেরগুলোর চেয়েও বড়, সরাসরি তাদের দিকেই ধেয়ে আসছে। কোনো কথা না বলে তারা দৌড়াতে শুরু করে। করিডোর কাঁপছে, পেছন থেকে পানির গর্জন শোনা যাচ্ছে। কিন্তু ঢেউ এতটাই শক্তিশালী যে কয়েক সেকেন্ডের মধ্যেই আরও কয়েকটা ফ্লোর পানির নিচে তলিয়ে যায়। কোনো মতে দৌড়ে লাফিয়ে উঠতে উঠতে তারা উপরের তালায় পৌঁছে যায়। সেখানে পৌঁছে আনা হঠাৎ একটা দৃশ্য দেখে থমকে যায়। একজন গর্ভবতী মহিলা মেঝেতে শুয়ে ছটখট করছে। এই মুহূর্তে সে কিছুই করতে পারবে না। সে জাইনকে নিয়ে এগিয়ে যায়। ওরা যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, জাইন হালকা গলায় জিজ্ঞেস করে, আম্মু ওই আন্টির কি হয়েছে? উনি এভাবে কাঁদছেন কেন? আনা কিছুক্ষণ চুপ থাকে, তারপর শান্ত গলায় বলে, উনি মা হতে চলেছেন, তাই ওনার কষ্ট হচ্ছে। কিছুক্ষণ নীরবতা। তারপর জাইন আবার জিজ্ঞেস করে, আম্মু যখন আমি হয়েছিলাম তোমারও কি এমন কষ্ট হয়েছিল? ছোট্ট বাচ্চার এই নিষ্পাপ প্রশ্নটা আন্নার বুকে যেন তীরের মতো লাগে। তার খুব কষ্ট হয় আর সে হিজোর কাছে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। কাকুতি মিনতি করে সে তাকে অনুরোধ করে, দয়া করে আমি তোমার পায়ে ধরি, আমার বাচ্চাকে আমার সাথে নিয়ে চলো, তোমার সব কাজে আমি সাহায্য করব, শুধু ওকে আমার সাথে থাকতে দাও। এত ছোট বাচ্চা আমাকে ছাড়া কিভাবে থাকবে? আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। এসব শুনে হিজো বলে, আমি কিছু করতে পারবো না, আমাকে যে অর্ডার দেওয়া হয়েছে আমাকে সেটাই করতে হবে। এই কথা বলেই সে ছাদের দিকে চলে যায়। ছাদে পৌঁছে দেখে উদ্ধারকারী দল আগেই সেখানে এসে গেছে। সেখানে গিয়ে আনা জানতে পারে যে তাকে যেখানে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল সেটি পুরোপুরি মিথ্যে ছিল। উদ্ধারকারী দলের লোকজন জাইনকে আনার কাছ থেকে ছিনিয়ে নেয়। আনা অনেক অনুরোধ করে, কাঁদে, মিনতি করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর হঠাৎ উদ্ধারকারী দলের দুজন লোক হিজোকে গুলি করে মেরে ফেলে। তখন টিমের লিডার একটা অদ্ভুত কথা বলে। সে বলে, আনা ছাড়া এখানে থাকা প্রত্যেক মানুষকে মেরে ফেলা হবে। আনা তখন বুঝে যায় যে এখন তার হাতে আর কিছুই নেই, তাই শেষবারের মতো সে জাইনকে জড়িয়ে ধরে আদর করে। এখন প্রশ্ন হলো, তারা জাইনকে কেন আটকে রেখেছে আর আনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? কিছুক্ষণের মধ্যেই আনা মহাকাশের দিকে নিজের যাত্রা শুরু করে। মুভিতে দেখা যায় পুরো শহর পানিতে ডুবে যাচ্ছে, আর ঠিক সেই সময় কোনো গ্রহের ভেঙে যাওয়া অংশ দ্রুত গতিতে আনার রকেটের দিকে এগিয়ে আসছে। ঠিক এই দৃশ্যেই সামনে আসে সবচেয়ে বড় টুইস্ট। আমরা দেখি আনা আবার তার সেই অ্যাপার্টমেন্টেই ঘুম থেকে উঠছে। বাইরে চারদিকে শুধু পানি, অর্থাৎ এটা সেই একই দৃশ্য যেটা আমরা মুভির একেবারে প্রথম সিনে দেখেছিলাম। আমি জানি আপনাদের মনে এখন অনেক প্রশ্ন ঘুরছে, মনে হচ্ছে সবকিছু যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে, তাই না? একটু ধৈর্য ধরুন, আমি সব পরিষ্কার করে দিচ্ছি। ঘুম থেকে উঠে আনা দেখে তার পুরো ঘরে পানি ঢুকে গেছে। সিকিউরিটি রুম থেকে ঘোষণা হচ্ছে দ্রুত ওপরের ফ্লোরগুলোতে উঠে যেতে। ঠিক তখনই আনার ফোনে হিজোর কল আসে। হিজো তাকে ছাদে আসতে বলে, কারণ তাদের জন্য হেলিকপ্টার অপেক্ষা করছে আর আজ জাইনকেও সাথে নেওয়া হবে। সে যখন ফোনে কথা বলছিল তখন জাইন বারবার মাকে কিছু দেখানোর চেষ্টা করছিল। সে বলছিল যে সে স্বপ্নে কিছু দেখেছে আর যা দেখেছে তার একটা ছবি এঁকেছে, কিন্তু এত তাড়াহুড়ো মধ্যে আনা তার দিকে খেয়াল দেয় না। সে দ্রুত বাইরে বের হওয়ার প্রস্তুতি নিতে থাকে। আগেরবারের মতো আজও জাইন বাইরে যাওয়ার আগে আলমারিতে লুকিয়েছিল। তার মা তাকে খুঁজে বের করে এবং বলে এখন থেকে সে যেন মায়ের সব কথা শোনে, আর যদি কেউ তাকে সঙ্গে নিয়ে যেতে চায় তাহলে যেন সে না যায়। কিন্তু ঠিক তখনই জাইন মাকে একটা অদ্ভুত প্রশ্ন করে। সে জিজ্ঞেস করে, আম্মু অনেক দিন ধরে আমার বয়স 6 বছরই কেন? আমার বয়স বাড়ছে না কেন? প্রতিদিন আমার বয়স 6 বছরই কেন থাকে? আনা এসব কথার কোনো আগামাথা কিছুই বুঝতে পারছে না, তাই দেরি না করে সে জাইনকে কাঁধে তুলে ছাদের দিকে উঠতে শুরু করে। আগেরবার হিজো যখন আনাকে ডাক দিয়েছিল তখন সে সাড়া দিয়েছিল, কিন্তু এবার হিজোর ডাকে সে কোনো উত্তর দেয় না। হিজোকে উপেক্ষা করে সে জাইনকে নিয়ে দৌড়াতে থাকে। ঠিক তখনই এক বিশাল ঢেউ এসে সবাইকে ভাসিয়ে নিয়ে যায়। ঢেউয়ের আঘাতে অনেক মানুষ মারা যায় আর অনেকেই ভেসে যায়। আনা আর জাইন পানির নিচে ডুবে যায়, তবে কোনোভাবে আবার ওপরে উঠে আসে। কিন্তু ওপরে উঠে আনা দেখে জাইন আর তার কাছে নেই। জাইনকে না পেয়ে আনা পাগলের মতো তাকে খুঁজতে শুরু করে। তার মনে হয় হয়তো জাইন পানিতে পড়ে গেছে, তাই সে পানির নিচে তাকে খুঁজতে থাকে। ঠিক সেই সময় একটি ভাসমান গাড়ি এসে জোরে তাকে ধাক্কা দেয়। পরের দৃশ্যে দেখা যায় হিজো আনাকে উদ্ধার করছে। কিন্তু এখানে একটি বিষয় খেয়াল করার মতো, আগেরবার আনার টি শার্টে 491 লেখা ছিল আর এখন সেটি বদলে 787 হয়ে গেছে। আনা যখন আবার জাইনকে খুঁজতে যেতে চায় তখন
তখন হিজো তাকে একটি ছবি দেখিয়ে বলে যে জাইন ওপরের ফ্লোরে আছে, কিন্তু আনা বুঝতে পারে না জাইন কেন তার কাছ থেকে এভাবে পালাচ্ছে, অথচ সে তো তার মাকে ছাড়া কিছুই জানে না। এদিকে হিজো যখন তাকে জাইনকে খুঁজতে বাধা দেয় তখন আনা রেগে যায় এবং হিজোর কাছ থেকে বন্দুক কেড়ে নেয়। ঠিক তখনই অ্যাপার্টমেন্টে গ্যাস লিকের কারণে বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে আনা আহত হয়ে যায়, কিন্তু এরপরই দেখা যায় হিজো আবারও তাকে বাঁচিয়ে নিয়েছে, তবে এবার তার টি শার্টে 9-1-3-1 লেখা দেখা যায়। এরপর আনা হিজোর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে আবার পানিতে ঝাঁপ দেয় এবং জাইনকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে আনা সেই লিফটের সামনে পৌঁছে যায় যেখানে আগেরবার সে একটি মেয়ের কান্নার শব্দ শুনেছিল। তার মনে হয় মেয়েটি সেখানে আটকে আছে। তখন তার মনে পড়ে যে এই একই ঘটনা আগেরও তার সাথে ঘটেছিল, কিন্তু সেইবার সে মেয়েটিকে বাঁচাতে পারেনি। তাই এবার সে আরো বেশি চেষ্টা করতে থাকে তাকে বাঁচানোর জন্য, কিন্তু আবারও ব্যর্থ হয় এবং দেখা যায় আনা ধীরে ধীরে পানির নিচে ডুবে যাচ্ছে। পরের দৃশ্যে আবার আনাকে সেই একই লিফটের সামনে মেয়েটিকে উদ্ধার করার চেষ্টা করতে দেখা যায়, তবে এবার তার টি শার্টে 47 লেখা রয়েছে। অনেক চেষ্টা করার পর এবার আনা মেয়েটিকে বাঁচাতে সক্ষম হয়। সে মেয়েটিকে এক বৃদ্ধ দম্পতির কাছে পৌঁছে দেয়, কারণ মেয়েটি তাদেরই নাতনি। এখন প্রশ্ন হলো আনা কিভাবে বুঝলো যে এরা মেয়েটির দাদা দাদি? আনা মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি কি জাইনকে কোথাও দেখেছো? মেয়েটি উত্তর দেয়, যখন আমি লিফটে আটকে ছিলাম তখন আমি দুজন মানুষকে জাইনের সাথে কথা বলতে শুনেছিলাম। এই কথা শুনে আনা সামনে এগোলে সেই দুই ছেলেকে দেখতে পায় যারা চুরি করছিল। আনা তাদের আগেও দেখেছিল। তাদের সাথে আনার ধস্তাধস্তি শুরু হয়। ঠিক তখনই হিজো এসে ছেলেদের মারতে শুরু করে। যখন তাদের জাইনের ব্যাপারে জিজ্ঞেস করা হয় তখন তারা জানায় যে তারা জাইনকে দেখেছিল কিন্তু তাকে মেরে ফেলেনি। রাগে হিজো তাদের পানিতে ফেলে দেয়। এরপর আনা আবার জাইনকে খুঁজতে এগোতে চাইলে হিজো তাকে থামিয়ে বলে যে কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল সেখানে পৌঁছে যাবে এবং তারাই জাইনকে খুঁজে বের করবে। কিন্তু আনা তাকে অনুরোধ করে যে উদ্ধারকারী দল আসার আগেই তারা নিজেরাই জাইনকে খুঁজুক। আনার কথা বলার ধরন দেখে হিজোর কিছুটা সন্দেহ হয়, কারণ আনা তার সাথে এমনভাবে কথা বলছিল যেন তাকে অনেক আগে থেকেই চেনে। পরের দৃশ্যে দেখা যায় আনা দেয়ালে পেইন্ট দিয়ে কিছু আঁকছে, তবে এখানেও খেয়াল করার বিষয় হলো তার টি শার্টে 7993 লেখা আছে। এরপর আনা ওপরের ফ্লোরে গিয়ে দেখে সেই গর্ভবতী মহিলা বাচ্চার জন্ম দিয়ে ফেলেছে। এটা দেখে আনা নিজের কোট খুলে মহিলাটিকে দিয়ে দেয়। ওখান থেকে বের হওয়ার সময় আনা শুনতে পায় যে মহিলা তার স্বামীকে বলছে সে স্বপ্নে দেখেছিল পুরো শহর সুনামিতে ভেসে গেছে কিন্তু তারা বেঁচে গেছে। এই কথা শুনে আনার মনে পড়ে সকালে ঘুম থেকে ওঠার পর জাইনও তাকে বলেছিল যে সে স্বপ্নে কিছু দেখেছে এবং সেটাকে নিজের ট্যাবে ড্র করে আনার ফোনে পাঠিয়েছে। আনা যখন নিজের মোবাইল চেক করে তখন ছবিগুলো দেখে অবাক হয়ে যায়। এখানে জানা যায় যে প্রথমবার যখন জাইন অজ্ঞান হচ্ছিল তখন সে শেষ যে দৃশ্যটা দেখেছিল সেটাই ড্র করে তার মাইল ফোনে পাঠিয়েছিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সে সেই একই ছবি একবার নয় হাজার হাজার বার পাঠিয়েছিল। এখন গল্প পুরোপুরি টাইম লুপ আর প্যারালাল রিয়েলিটির দিকে ইঙ্গিত করছে। তাহলে এই হাজার হাজার ছবি আর টি শার্টে বদলে যাওয়া নাম্বারের আসল রহস্য কি? আনা তখন বুঝতে পারে জাইন কেন বারবার বলছিল যে তার বয়স 6 বছরেই আটকে আছে। এরপর আনা শেষ ফ্লোরের আলমারিতে গিয়ে জাইনকে খুঁজতে থাকে, কিন্তু সেখানে তাকে পাওয়া যায় না। ঠিক তখনই ডারউইন টিমের লোকজন আর হিজো সেখানে এসে ওষুধ দিয়ে আনাকে অজ্ঞান করার চেষ্টা করে। অজ্ঞান হওয়ার আগে আনা হিজোকে বলে, ছাদে এই লোকগুলো তোমাকে মেরে ফেলবে, তোমার সাথে আমার আগেও অনেকবার দেখা হয়েছে। তখনই দেখা যায় আনা টি শার্টে 13417 লেখা আছে। এই কথাটা হিজোর মনে সন্দেহ তৈরি করে, তাই সে নিজের টিমের লোকদেরই সেখানে শেষ করে দেয়। এরপর একটি ইনজেকশন দিয়ে সে আনার জ্ঞান ফিরিয়ে আনে। জ্ঞান ফিরে পাওয়ার পর আনা সব সত্য বলতে শুরু করে। ডারউইন রিসার্চ সেন্টার অনেকদিন ধরে সিনথেটিক হিউম্যান বডি বানানোর একটি প্রজেক্টে কাজ করছিল। 3D মডেলের সাহায্যে তারা এমন মডেল তৈরি করেছিল যারা মানুষের মতো সবকিছু করতে পারে, এমনকি সন্তানও জন্ম দিতে পারে। কিন্তু সমস্যা ছিল একটি জায়গায়, তাদের মধ্যে দুঃখ, ভালোবাসা, ব্যথা বা অনুভূতির মতো কোনো ইমোশন ছিল না। এই কারণেই আনা আর তার বস ইমোশন ইঞ্জিনের ওপর কাজ করছিল। এর জন্য দরকার ছিল দুটি জিনিস, একটি টেস্ট সাবজেক্ট আর একটি টেস্ট স্যাম্পল। কারণ এক মানুষের প্রতি আরেক মানুষের ভালোবাসা আর দায়িত্ববোধ থেকেই ইমোশন তৈরি হয়। এজন্য তারা দুটি আর্টিফিশিয়াল হিউম্যান বডি তৈরি করেছিল, যার মধ্যে একটি ছিল জাইন। এর মানে জাইন আসলে কোনো মানুষ নয়, সেও একটি সিনথেটিক হিউম্যান বডি। আর আনা তার বায়োলজিক্যাল মাও নয়। তাই যেদিন জাইন সেই গর্ভবতী মহিলাকে দেখে মাকে জিজ্ঞেস করেছিল তাকে জন্ম দেওয়ার সময় তার মায়ের কি এত কষ্ট হয়েছিল, তখন আনা কোনো উত্তর দিতে পারেনি, কারণ সে কখনোই জাইনকে জন্ম দেয়নি। শুরুর দিকে আনা জাইনকে তেমন গুরুত্ব দিত না, এমনকি তার স্বামীর মৃত্যুর পর সে জাইনের ওপর টেস্ট সম্পন্ন করার আগেই তাকে ডারউইন সেন্টারে ফিরিয়ে দিতে চেয়েছিল, কারণ জাইনকে বাঁচানোর চেষ্টাতেই সে তার স্বামীকে হারিয়েছিল। তাদের কাজ ছিল চুক্তির সময় পর্যন্ত জাইনের ওপর টেস্ট চালানো এবং তারপর তাকে রিসার্চ সেন্টারে ফিরিয়ে দেওয়া, যাতে সেই ডাটা ব্যবহার করে ইমোশন ইঞ্জিনকে উন্নত করা যায়। এরপর সেই এআই ইমোশন ইঞ্জিন সিনথেটিক বডির মধ্যে ইনজেক্ট করা হবে। কিন্তু তাদের কাজ শেষ হওয়ার আগেই খবর আসে যে অ্যান্টার্কটিকায় একটি বিশাল উল্কাপিণ্ড আঘাত করতে পারে। এর ফলে পুরো পৃথিবীতে একটি ভয়ঙ্কর সুনামি আসবে এবং পৃথিবী থেকে মানুষের অস্তিত্ব মুছে যাবে। সময় খুব কম থাকায় ডারউইন ল্যাব থেকে জাইনের ডাটা সংগ্রহ করার জন্য লোক পাঠানো শুরু হয়, আর তাদের সাথে আনাকেও পাঠানো হয়। এরপর তারা যখন যাচ্ছিল তখন তাদের স্পেসশিপ স্টারলেট এর সাথে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যাচ্ছিল। আনা তখন অনেক বেশি আহত হয়ে গিয়েছিল। মৃত্যুর মুখে দাঁড়িয়ে সে এক বড় সিদ্ধান্ত নেয়, কারণ টেস্ট স্যাম্পল তো তাদের কাছে আগেই ছিল, কিন্তু টেস্ট সাবজেক্ট তখনও পাওয়া যায়নি। তাই সে নিজেই একজন মা হিসাবে এই এক্সপেরিমেন্টে টেস্ট সাবজেক্ট হতে রাজি হয়ে যায়। এই সিদ্ধান্তের পর তার স্মৃতি বা মেমোরি এআই সিস্টেমে ট্রান্সফার করে দেওয়া হয়। এরপর জাইনকে তার কাছ থেকে লুকিয়ে ফেলা হয়।
হয়। পুরো সেটআপ এমনভাবে তৈরি করা হয় যেখানে আনার কাজ হবে প্রতিটি বিপদ আর বাধা পার হয়ে জাইনকে খুঁজে বের করা। যেদিন সে জাইনকে খুঁজে পাবে সেদিনই ইমোশন ইঞ্জিনের কাজ সম্পূর্ণ হবে, আর যতক্ষণ সে জাইনকে খুঁজে না পাবে ততক্ষণ এই সিস্টেম বারবার রিফ্রেশ বা রিস্টার্ট হতে থাকবে। এর মানে গল্পটা প্রতিবার সেই সুনামির দিন থেকেই আবার শুরু হবে। এই কারণেই মুভিতে আমরা সুনামির দিনটাকে বারবার রিপিট হতে দেখি, আর এটি কতবার রিপিট হচ্ছে তা বোঝানোর জন্য আনার টি শার্টের নাম্বার বারবার বদলাতে থাকে, কারণ সে একবারও জাইনকে খুঁজে পায়নি। কিন্তু সে কেন জাইনকে খুঁজে পাচ্ছিল না তার পেছনে ছিল এক বড় রহস্য। যাই হোক, এসব জানার পর হিজো সিদ্ধান্ত নেয় যে সে আনাকে সাহায্য করবে, কিন্তু তারা যতবারই চেষ্টা করে ততবারই তাদের সিকিউরিটি টিমের মুখোমুখি হতে হয়। কারণ পুরো সিস্টেমটাই ওভাবেই ডিজাইন করা ছিল। হাজারবার চেষ্টার পর তারা দুজনে মিলে প্ল্যান করে যে সিকিউরিটি টিমের সাথে লড়াই না করে তারা উল্টো দিক দিয়ে ছাদে যাবে। অনেক কষ্টের পর আনা একাই 30 তলার ছাদে পৌঁছাতে সফল হয়। সেখানে সে একটা পুরনো আলমারি দেখতে পায়, আর ওই আলমারির ভেতরেই জাইন তার মায়ের জন্য অপেক্ষা করছিল। আনা নিজের ভুল স্বীকার করে এবং আগেরবার জাইনকে ছেড়ে যাওয়ার জন্য ক্ষমা চায়, কিন্তু জাইন তাকে জানায় যে আনা আসলে তাকে কখনো ছেড়েই যায়নি। আসলে হেলিকপ্টারে ওঠার সময় আনা ওর কানে কানে বলেছিল যেন সেই আলমারিতে লুকিয়ে তার জন্য অপেক্ষা করে। এই কারণেই সিস্টেম যতবার রিস্টার্ট হয়েছে জাইন প্রতিবার এখানেই এসে লুকিয়ে থাকতো। ঠিক তখনই সেখানে সিকিউরিটি টিম পৌঁছে যায়, আর অন্যদিকে দেখা যায় এক বিশাল ঢেউ তাদের দিকে ধেয়ে আসছে। আনা জাইনকে পানিতে ঝাঁপ দিতে বলে, আর নিজে ওই টিমের লোকজনের সাথে লড়াই শুরু করে। অনেকক্ষণ লড়াই করার পর সে নিজেও পানিতে ঝাঁপ দেয়। আমরা দেখি যে পানির নিচে একজন মা নিজের সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করছে যেন সে তার বাচ্চাকে বাঁচাতে পারে। সত্যি মায়ের অনুভূতি অন্যরকম হয়, সেটা কৃত্রিম শরীর হোক বা রক্ত মাংসের শরীর। জাইন তার জীবনে প্রথম শব্দ মাই বলেছিল। হঠাৎ একটা বড় ঢেউ তাদের সাথে ধাক্কা খায়, কিন্তু মা আর ছেলে মারা যায় না, বরং এআই ইমোশন ইঞ্জিন কমপ্লিট হয়ে যায়। এরপর সুনামি থেমে যায়, আর এখানেই মুভিটি শেষ হয়। এই ছিল আজকের সিনেমার গল্প। আবার দেখা হবে নতুন আরেকটি গল্প নিয়ে ফ্লিক ইউ বাংলাতে।